স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা করব অষ্টম শ্রেণীর পরিবেশ ও ভূগোল পূর্ণমান 50 মডেল অ্যাক্টিভিটি কম্পিটিশন, যেটা কিনা তোমাদের স্কুল থেকে দেওয়া হয়েছে আর যেটার উপর ভিত্তি করে তোমাদের ফুল মার্কস দেওয়া হবে। তো বিফোর স্টার্ট, যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস। ফার্স্ট কোশ্চেন্স বলেছে ঠিক জোড়াটি নির্বাচন করো। তো ওটা একের গ নম্বর হবে অ্যাস্টেনোস্ফিয়ার পরিচলন স্রোতের সৃষ্টি। একের 2 নম্বর উত্তর হবে মহাদেশীয় মহাসাগরীয় অভিসারী পাত সীমানা বরাবর। নেক্সট কোশ্চেন্স 3 নম্বর, উত্তর ভারতের স্থলভাগের সীমানা রয়েছে নেপাল ও ভুটানের সঙ্গে। ককটীয় উচ্চচাপ বলয় থেকে নিম্নকক্ষীয় নিম্নচাপ বলয় দিয়ে প্রবাহিত নিহত বায়ু হলো উত্তর পূর্ব আয়ন বায়ু। আশা করি বোঝা গেল। 5 নম্বর, 5 নম্বর বলছে ঠিক জোড়াটি নির্বাচন করো। ঘ নম্বর হবে ঘূর্ণবাতের কেন্দ্রে সর্বনিম্ন বায়ুচাপ, ঘূর্ণবাতের চোখ। পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ হলো সুপিরিয়র। পরের কোশ্চেন, ঠিক জোড়াটি 7 নম্বর, ঠিক জোড়াটি নির্বাচন করো। সেটা হবে গ নম্বর মেরু অঞ্চল বায়ুর চাপ। 8 নম্বর, উত্তর আমেরিকা আলাস্কা যে জলবায়ুর অন্তর্ভুক্ত হলো তা হলো তুন্দ্রা জলবায়ু অঞ্চল। 9 নম্বর, দক্ষিণ আমেরিকার লা প্লাটা নদীর অববাহিকায় অবস্থিত বিস্তীর্ণ তৃণভূমি হলো পম্পাস। আসলে বোঝা গেছে। এরপরের কোশ্চেন শূন্যস্থান পূরণ করো। চলে আসো, দেখো পশ্চিম ভারতের প্রবাহিত একটি স্থানীয় বায়ু হলো লু। কোনো একটি নির্দিষ্ট সময়ে সমপরিমাণ বৃষ্টিপাতযুক্ত স্থানগুলিকে মানচিত্রের সমবর্ষণ রেখা আর সাহায্যে যুক্ত করা হয়। দক্ষিণ আমেরিকা আন্দিজ পর্বতের পশ্চিমে অবস্থিত পৃথিবীর অন্যতম শুষ্ক অঞ্চল হলো আটাকামা মরুভূমি। এরপরে রাত্রিবেলা স্থলভাগ থেকে সমুদ্রের দিকে সমুদ্রভাগ প্রবাহিত হয়। ভুল। আপেক্ষিক আর্দ্রতার সাথে উষ্ণতার সম্পর্ক ব্যস্তানুপাতিক। ঠিক। জুলাই আগস্ট মাসে আর্জেন্টিনার গ্রীষ্মকাল বিরাজ করে। ভুল। এরপরে কোশ্চেন, রিক্টার স্কেলের সাহায্যে কী পরিমাপ করা হয়? ভূমিকম্পের তীব্রতা। গ্রানাইট শিলা গঠনকারী একটি খনিজের নাম। একটা বলতে পারো ফ্লেটস্পার, এটা বলতে পারো নতুবা লিখবে কুয়ার্টজাইট। ইচ্ছা, ভারতের কোন প্রতিবেশী দেশ মশলা উৎপাদনে বিখ্যাত? শ্রীলঙ্কা। আশা করি বোঝা গেল। এর পরের কোশ্চেন কী কী রয়েছে চলো দেখে নাও। এর পরে নেক্সট কোশ্চেন আমাদের রয়েছে সংক্ষিপ্ত উত্তর দাও। 1, ভূ অভ্যন্তরের কোন স্তরে কিভাবে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়েছে? চলো অ্যান্সারটা দেখে নাও। উত্তরটা হবে এটা, বহিঃকেন্দ্রমণ্ডলের চাপ তাপ ঘনত্ব অন্তঃকেন্দ্রমণ্ডলের তুলনায় কম হয়। এই স্তর অর্ধকঠিন অবস্থায় পৃথিবীর অক্ষের চারিদিকে আবর্তন করে চলেছে। সান্দ্র অবস্থায় থাকা লোহা প্রচণ্ড গতিতে ঘুরতে ঘুরতে বৈদ্যুতিক ক্ষেত্র তৈরি করেছে। সেখান থেকেই সৃষ্টি হয়েছে পৃথিবীর চৌম্বকত্ব। আশা করি বুঝা গেল। নেক্সট কোশ্চেন কী আছে দেখে নাও। এরপরে নেক্সট কোশ্চেন আমাদের রয়েছে পাকিস্তানের জলসেচের সাহায্যে কীভাবে কৃষিকাজ করা হয়? চলো অ্যান্সারটা দেখে নাও। অ্যান্সারটা তোমরা এখান থেকে লিখবে, বৃষ্টিপাতের পরিমাণ কম হওয়া সত্ত্বেও পাকিস্তান কৃষিকাজে বেশ উন্নত। পাকিস্তানের কৃষিকাজ মূলত জলসেচের উপর নির্ভরশীল। পাকিস্তানের জলসেচ প্রধানত খালের মাধ্যমে হয়ে থাকে। সিন্ধু ও তার উপনদীগুলোর বাদ দিয়ে জলধারা তৈরি করা হয়েছে। জলধারাগুলো থেকে একাধিক সেচ খাল কাটা হয়েছে। পাকিস্তানের বেশিরভাগ জলসেচ এইভাবে করা হয়। তবে পশ্চিমের শুষ্ক অঞ্চলে মাটির নিচে সুড়ঙ্গ কেটে কৃষিক্ষেত্রে জল নিয়ে যাওয়ার প্রথা আছে, যার নাম হচ্ছে ক্যারেজ প্রথা। অন্যান্য অসুবিধা থাকা সত্ত্বেও জলসেচের সুবিধা থাকায় পাকিস্তানের কৃষিকাজ উন্নত। গম, ধান, জোয়ার, বাজরা প্রভৃতি খাদ্য ফসল, তুলো, আখ, বিভিন্ন ফল যেমন আপেল, বেদানা, খেজুর, পিচ প্রভৃতি পাকিস্তানের প্রধান কৃষিজ দ্রব্য। এটা লিখে দিবে, তাহলে অ্যান্সার কমপ্লিট। চলো পরের কোশ্চেন দেখে নাও। এই পরের কোশ্চেন আমাদের রয়েছে উত্তর আমেরিকা প্রেইরি সমভূমি দুগ্ধ শিল্পে উন্নত কেন? চলো অ্যান্সারটা দেখে নাও। সো অ্যান্সারটা হবে উত্তর আমেরিকা প্রেইরি অঞ্চল দুগ্ধশিল্প উন্নতির কারণ 1, বিস্তীর্ণ তৃণভূমি। উত্তর আমেরিকা প্রেইরির অন্যতম তৃণভূমি অঞ্চলে যা পশুচারণের পক্ষে উপযুক্ত। 2, পশুখাদ্য। এখানে আলফা আলফা আলফালফা হে ক্লোভার ভুট্টা প্রভৃতি প্রচুর পরিমাণে জন্মায়। এগুলি পশুদের প্রধান খাদ্য, তাই এই তৃণভূমি অঞ্চলে পশুচারণ ক্ষেত্র হিসেবে বিখ্যাত। এই সমস্ত পশুর উপর নির্ভর করে এখানে দুগ্ধ শিল্প উন্নতি লাভ করেছে। এছাড়াও রিজন রয়েছে সেটা হচ্ছে উন্নত সংরক্ষণ ব্যবস্থা। দুধ ও দুগ্ধজাত দ্রব্য সংরক্ষণের জন্য এখানে উন্নত মানের হিমাগারও হয়ে উঠেছে। 4,
এখানে উৎপন্ন দুগ্ধজাত দ্রব্যের ব্যাপক চাহিদা রয়েছে, এই সমস্ত কারণের জন্য উন্নত। চলো নেক্সট কোশ্চেন কী আছে দেখে নাও। নেক্সট কোশ্চেন আমাদের রয়েছে উত্তর আমেরিকার পেইরি সমভূমি দুগ্ধ শিল্পে উন্নত কেন, এটা বলে দিলাম। নেক্সট কোশ্চেন সব মেঘে থেকে বৃষ্টি হয় না কেন, চলো অ্যান্সারটা দেখে নাও। উত্তরটা হচ্ছে বায়ুমণ্ডলের সব মেঘতে বৃষ্টিপাত ঘটে না কেন, বায়ুমণ্ডলে ভাসমান ধূলিকণা জলীয় বাষ্প যা ঘনীভূত জলকণায় সম্মিলিত রূপ হলো মেঘ, কিন্তু সমস্ত প্রকার মেঘ থেকে বৃষ্টিপাত ঘটে না। এর কারণ এক, জলকণার ব্যাস। জলকণার ব্যাস অধিকাংশ সময়ে মেঘের জলকণার ব্যাস থাকে 10 থেকে 15 মাইক্রন। যতক্ষণ না এই মেঘের জলকণাগুলির ব্যাস 2 মিলিমিটার ও তার বেশি হয় ততক্ষণ জলকণাগুলির বৃষ্টিপাত ঘটায় না। 2, জলকণার সংযুক্তিকরণ। প্রতিটি মেঘ যখন বায়ুমণ্ডলে বিক্ষিপ্তভাবে ভেসে থাকে তখন মেঘে থাকা বিভিন্ন জলকণা সংযুক্ত হওয়ার সুযোগ পায় না এবং বৃষ্টিপাতের অবস্থা তৈরিও হয় না। আরেকটা কারণ হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। বায়ুমণ্ডলে আপেক্ষিক আর্দ্রতা 100% না থাকলে জলীয় বাষ্প ঘনীভূত হতে পারে না, তাই বৃষ্টিপাতও হয় না। 4, মেঘের অবস্থান। বায়ুমণ্ডলের মেঘ ভূপৃষ্ঠের খুব কাছে চলে এলে শিশিরাঙ্কে পৌঁছাতে পারে না, ফলে ঘনীভবন না হওয়ার দরুন বৃষ্টিপাত ঘটে না। আশা করি বোঝা গেল। এই সমস্ত উত্তর লিখে নেবে। নেক্সট তারপরে কোশ্চেন দেখে নাও। এর পরের কোশ্চেন আমাদের রয়েছে অভিসারী পাতসীমানা কেন বিনাশকারী পাতসীমানা বলে বলা হয় তা উদাহরণসহ ব্যাখ্যা করো। চলো এই অ্যান্সারটা দেখে নাও। এর কারণ হচ্ছে এক, মহাদেশীয় ও মহাসাগরীয় পাত পরস্পরের দিকে অগ্রসর হলে ভারী মহাসাগরীয় পাত মহাদেশীয় পাতের নিচে প্রবেশ করে ও সামুদ্রিক খাত সৃষ্টি করে, যেমন প্রশান্ত মহাসাগরের মারিয়ান খাত। 2, নিমজ্জিত পাতের কিছু অংশ অ্যাস্তনোস্ফিয়ারে প্রবেশ করে অত্যাধিক উষ্ণতায় গলতে থাকে। এইভাবে দুটি পাতের সংঘর্ষ হলে নিমজ্জিত অংশটি ধ্বংসপ্রাপ্ত হয়। তাই অভিসারী পাত সীমানাকে বিনাশকারী বা ধ্বংসাত্মক পাত সীমানা বলে। এর পরের কোশ্চেন আমি প্রথমে দেখিয়ে দেবো তোমাদের পম্পাস অঞ্চলকে দক্ষিণ আমেরিকার শস্য ভাণ্ডার বলা হয় কেন, এটা 6-3 নম্বর। আচ্ছা চলো 6-3 নম্বর। পম্পাস তৃণভূমি অঞ্চলকে দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলা হয় কারণ একসময় পম্পাস অঞ্চলে কেবল পশুপালন করা হলেও বর্তমানে এখানে প্রচুর কৃষিকাজ করা হয়। নিম্নলিখিত কারণে পম্পাস অঞ্চলকে দক্ষিণ আমেরিকার শস্য ভাণ্ডার বলা হয়। 1, এখানকার বিস্তীর্ণ সমভূমি ও মৃদু ঢালুযুক্ত ভূমিভাগ যান্ত্রিক কৃষির পক্ষে উপযুক্ত। এখানকার বৃহদায়তন কৃষিজমি ব্যাপক কৃষি বা বাণিজ্য কৃষি উপযুক্ত। তারপর জমির চার্নোজেন ও পলিমাটিক কৃষি উৎপাদন আদর্শ। ভৌম জলের মাধ্যমে বৈজ্ঞানিক পদ্ধতিতে জলসেচ ব্যবস্থা এখানে গড়ে উঠেছে। এছাড়াও হচ্ছে কৃষি উপযুক্ত নাতিশীতোষ্ণ জলবায়ুর অবস্থান কৃষি উন্নতির একটি অন্যতম কারণ। এখানকার প্রধান ফসল হলো গম। পম্পাস অঞ্চলে জনসংখ্যা কম বলে উৎপাদিত গমের 60% ইউরোপে রপ্তানি করা হয়। প্রচুর গম উৎপাদনের জন্য এই অঞ্চলকে দক্ষিণ আমেরিকার গমের ঝুড়ি বলে। অন্যান্য ফসলের মধ্যে ভুট্টা, তিসি, কার্পাস, তামাক, আখ, সয়াবিন, যব শন উল্লেখযোগ্য ফসল। উরুগুয়ে দক্ষিণে আঙ্গুরের চাষ করা হয়। এটা লিখবে। এর পরের কোশ্চেন্স রয়েছে আমাদের, আমি 6-2 নম্বরটা এবার করবো। আমাজন অববাহিকার ক্রান্তীয় বিস্তৃণ দুর্গম প্রকৃতির এর ভৌগোলিক কারণ কি? এর ভৌগোলিক কারণটি হলো দেখে, তো অ্যান্সারটা হচ্ছে আমাজন নদী অববাহিকা দক্ষিণ নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের অন্তর্গত। নিরক্ষীয় অঞ্চল সারা বছর তীব্র উত্তাপ, গড় উষ্ণতা 25 থেকে 27 ডিগ্রি সেন্টিগ্রেড, প্রতিদিন বিকেলে প্রচুর পরিচলন, বৃষ্টিপাত এবং বার্ষিক গড় 250 থেকে 300 সেমি, এবং শীতে খরা অনুপস্থিত, শীত ও গ্রীষ্মের তাপের সামান্য পার্থক্য প্রভৃতি কারণে আমাজন অববাহিকায় এক প্রকার গভীর বনভূমি সৃষ্টি হয়েছে। সারা বছর প্রচুর বৃষ্টিপাত হয় বলে মৃত্তিকায় জলের অভাব হয় না, ফলে গাছগুলির পাতা সব একসঙ্গে ঝরে পড়ে না। এছাড়াও সূর্যালোকের পাওয়ার জন্য গাছগুলির ডালপালা বিস্তৃত এবং দ্রুত বৃদ্ধি পেতে থাকে। এর পরের কোশ্চেন হচ্ছে আমাদের 7-1, উদাহরণসহ উৎপত্তি অনুসারে আগ্নেয় শিলা শ্রেণীবিভাগ করো। চলো অ্যান্সারটা দেখে নাও। উৎপত্তি ও গঠন অনুসারে আগ্নেয় শিলাকে দুটি ভাগে ভাগ করা যায়। 1, নিঃসারী আগ্নেয় শিলা। ভূ অভ্যন্তরের তাপ ও চাপের তারতম্যের ফলে উত্তপ্ত তরল ম্যাগমা ভূত্বকের আগ্নেয়গিরি ও ফাটলের মধ্য দিয়ে ভূপৃষ্ঠের
লাভা রূপে নিগত হয় এবং শীতল বায়ুর সংস্পর্শে এসে এই লাভা দ্রুত শীতল ও কঠিন হয়ে যে শিলা সৃষ্টি হয় তাকে নিঃসারী আগ্নেয়শিলা বলে। উদাহরণ ব্যাসল্ট, খুব দ্রুত জমাট বাঁধে বলে এই দানাগুলো খুব সূক্ষ্ম হয়। এই উৎপত্তির অনুযায়ী নিঃসারী আগ্নেয়শিলা আবার দুই ধরনের হয়। একটা হচ্ছে লাভা। উৎপত্তি অনুযায়ী নিঃসারী আগ্নেয়শিলা দু ধরনের হয়। এক লাভা শিলা, ভূগর্ভে উত্তপ্ত ম্যাগমা ভূপৃষ্ঠের উপরে এসে লাভারূপে শীতল কঠিন যে আগ্নেয়শিলা সৃষ্টি হয়ে থাকে লাভা শিলা বলে, উদাহরণ ব্যাসল্ট। একটা হচ্ছে পাইরোক্লাস্টিক শিলা, আগ্নেয়গিরির জ্বালামুখে পূর্বে জমে থাকা প্রস্তরকণ ও ছাই লাভা অনুৎপাতের ফলে ভূপৃষ্ঠে এসে সঞ্চিত হয়ে যে শিলা সৃষ্টি হয় তাকে বলা হয় পাইরোক্লাস্টিক শিলা, উদাহরণ হচ্ছে টুপ। এরপরে যে ভাগটা রয়েছে সেটা হচ্ছে উদ্ভিদী আগ্নেয়শিলা। উদ্ভিদী আগ্নেয়শিলা কাকে বলে? ভূগর্ভস্থ ম্যাগমা অনেক সময় ভূপৃষ্ঠে পৌঁছাতে না পেরে ভূ অভ্যন্তরে ফাটলের মধ্যে সঞ্চিত হয় এবং ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে যে শিলা সৃষ্টি করে তাকে উদ্ভিদী আগ্নেয়শিলা বলে। ধীরে ধীরে জমাট বাঁধে বলে এই কণাগুলো বড় আকৃতি হয়, উদাহরণ গ্রানাইট। এরপর লিখবে ভূগর্ভের কোনো গভীরতার শিলা উৎপত্তি হচ্ছে সেই অনুযায়ী শিলাকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে পাতালিক শিলা, যে শিলা ভূপৃষ্ঠের অনেক নিচে ম্যাগমা জমাটবদ্ধ হয়ে সৃষ্টি হয় তাকে পাতালিক শিলা বলে। এই শিলা ধীরে ধীরে শীতল হয় বলে এই কণাগুলো বড় আকৃতি হয়, উদাহরণ গ্রানাইট, ডোলাটাইট, পেরিডোটাইট। নিঃসারী, এই একটা ছবি দেখতেই পাচ্ছ, এই ছবিটা দেখে তুমি বুঝতেই পারছো যে লাভা শিলা, নিঃসারী শিলা, তারপর উপপাতলিক শিলা, পাতলিক শিলা, উদ্ভিদী শিলা। এরপর আমাদের জানতে হবে উপপাতলিক শিলা। উপরিপাতলিক শিলা কাকে বলে? যে সমস্ত উদ্ভিদী শিলা ভূপৃষ্ঠের খুব কাছাকাছি ম্যাগমা জমাটবদ্ধ হয়ে সৃষ্টি হয় তাকে উপপাতলিক শিলা বলে। অতি দ্রুত শীতল ও জমাটবদ্ধ হয় বলে এই প্রকার শিলার কণাগুলো অপেক্ষাকৃত সূক্ষ্ম আকৃতির হয়, উদাহরণ পরফাইরি আর ডোলেরাইট। এরপর আমরা তোমাদের অ্যান্সার করবে চিত্রসহ শৈলোৎক্ষেপণ বৃষ্টিপাতের সৃষ্টির প্রক্রিয়াটি বর্ণনা করো। চলো দেখে নাও। প্রথমত তোমরা এইটা লিখবে, শৈল শব্দের অর্থ হলো পর্বত এবং উৎক্ষেপণের অর্থ হলো উপরে ওঠা। সাধারণত জলীয় বাষ্পপূর্ণ বায়ু পর্বতের বাধা পেয়ে উপরের দিকে উঠে ঘনীভূত হয়ে যে বৃষ্টিপাত ঘটায় তাহলে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত বলে। সৃষ্টির কারণ: এক, সমুদ্র নিকটবর্তী সুউচ্চ পর্বতের অবস্থান। দুই, সমকোণে প্রবল জলীয় বাষ্পযুক্ত বাষ্পপূর্ণ বায়ু পর্বত দ্বারা বাধা পেয়ে শৈলোৎক্ষেপণ বৃষ্টির পরিবেশ সৃষ্টি করে। এরপর তোমরা ছবিটা দেখে অবশ্যই ছবিটা আর্ট করে নেবে। ছবিটা তো দেখতেই পারছো তোমরা, আশা করি। এরপর আমরা লিখব, ছবিটা আর্ট করার পর তোমরা পদ্ধতি লিখবে। দেখো পদ্ধতিতে কি বলা আছে, বলেছে সমুদ্র থেকে আসা জলীয় বাষ্পপূর্ণ বায়ু তার প্রভাবপথে আড়াআড়িভাবে অবস্থিত কোনো পর্বতে বাধা পেলে পর্বতের গা বেয়ে উপরে উঠে ঊর্ধ্বগামী বায়ু প্রসারিত শীতল হয়ে থাকে এবং বায়ুস্থিত জলীয় বাষ্প ঘনীভূত হয়ে জলকণায় পরিণত হয়। এই জলকণাগুলি পরস্পর যুক্ত হয়ে ক্রমশ বড় হতে থাকে এবং পর্বতের যে ঢাল বেয়ে বায়ু উপরে উঠে এসেছে সেই ঢালকে প্রতিবার ঢাল প্রচুর শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত ঘটায় এবং পর্বত অতিক্রম করে বায়ু যখন বিপরীত ঢাল অর্থাৎ অনুবাদ ঢালে এসে পৌঁছায় তখন তাতে জলীয় বাষ্প থাকেই না। তাছাড়া নিচের দিকে নামতে থাকায় বায়ু ক্রমশ উষ্ণ হতে থাকে, ফলে ঘনীভূত হওয়ার সম্ভাবনা থাকে না। তাই এই ঢালে বৃষ্টি হয় না বললেই চলে, একে বৃষ্টিচ্ছায় অঞ্চল বলে। উদাহরণ তারপর তোমরা দেবে। উদাহরণ হচ্ছে: এক, ভারতের মেঘালয় রাজ্যের খাসি পাহাড়ে প্রতিবার ঢালে অবস্থিত চেরাপুঞ্জির মৌসিনরামে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বাধা পেয়ে পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত ঘটায়। দুই, দক্ষিণ পশ্চিম বায়ু মৌসুমী বায়ুর আরব সাগরীয় শাখা পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে বাধা পেয়ে প্রচুর শৈলোৎক্ষেপণ বৃষ্টিপাত ঘটায়, কিন্তু পূর্ব ঢালে বৃষ্টিচ্ছায় অঞ্চল সৃষ্টি হয়েছে। এরপর তোমাদের আমি কোশ্চিন বলবো। 7-2, বায়ুর চাপ বলয়গুলির অবস্থান পরিবর্তন। বায়ুর চাপ বলয়গুলির অবস্থান পরিবর্তন 2 গোলার্ধে 30 থেকে 40 ডিগ্রি অক্ষরেখার মাঝের স্থানগুলি জলবায়ুর উপর বিশেষ প্রভাব ফেলে। উপযুক্ত উদাহরণসহ বিষয়টি ব্যাখ্যা করো। চলো দেখে নাও। উত্তর তুমি এখান থেকে লিখবে, বায়ুর চাপ বলয়ের স্থান পরিবর্তনের বা নিহত বায়ুর স্থান পরিবর্তন। বায়ুর চাপ বলয়ের উষ্ণতার উপর নির্ভর করে, আর বায়ুর উষ্ণতা নির্ভর করে বিভিন্ন অক্ষাংশে সূর্যরশ্মির পতন কোণের উপর। সূর্যের বার্ষিক আপাতগতি বা রবিমার্গের জন্য একই অক্ষাংশে প্রতিদিন মধ্যাহ্নে সূর্যরশ্মির পতন কোণের মান এক হয় না, ফলে অক্ষাংশ ভেদে বায়ুর উষ্ণতার পরিবর্তন ঘটে, যার জন্য চাপেরও পরিবর্তন ঘটে। এই কারণেই সূর্যের উত্তরায়ণের সময় বায়ুর চাপ বলয়গুলি
5 থেকে 10 ডিগ্রি উত্তর দক্ষিণের সময় বায়ুচাপ বলয়গুলি 5 থেকে 10 ডিগ্রি দক্ষিণ ক্রমশ সরে যায়। একেই বলে বায়ুচাপ বলয়ের সীমানা বা স্থান পরিবর্তন। এর সঙ্গে সঙ্গে নিহত বায়ু প্রবাহেরও তাই স্থান পরিবর্তন করে। তবে নিরক্ষীয় ও ক্রান্তীয় চাপ বলয়গুলি উত্তর দক্ষিণে বেশি সরে। মেরুবৃত্ত প্রদেশীয় মেরুদেশীয় চাপ বলয়গুলির তুলনায় কম সরে। সাধারণত উভয় গোলার্ধে 25 থেকে 40 ডিগ্রি অক্ষরেখার মধ্যবর্তী অঞ্চলে প্রভাব বেশি দেখা যায়। এরপরে বায়ুচাপ বলয়গুলির সীমানা পরিবর্তন উভয় গোলার্ধে 30 থেকে 40 ডিগ্রি অক্ষরেখার মধ্যে স্থানগুলি জলবায়ুর উপর সর্বাধিক প্রভাব ফেলে। এই অবস্থানগুলির গ্রীষ্মকালীন আয়ন বায়ু এবং শীতকালে পশ্চিমবঙ্গের প্রভাব দেখা যায়। গ্রীষ্মকালে আক্ষরণ বায়ুর প্রভাবে মহাদেশের পূর্বাংশ বৃষ্টি হয়, কিন্তু পশ্চিম দিকে বৃষ্টিপাত তেমন হয় না। আবার শীতকালে পশ্চিম বায়ুর প্রভাবে মহাদেশের পশ্চিমাংশে বৃষ্টি হয়, কিন্তু পূর্বাংশে আবার বৃষ্টি হয় না। অর্থাৎ সূর্যের আপাত বার্ষিক গতির কারণে বায়ুচাপ বলয় নিহত বায়ুর স্থান পরিবর্তনের সঙ্গে সঙ্গে বৃষ্টিপাতের তারতম্য ঘটে। তাই বৃষ্টিপাত সূর্যকে কী করে? অনুসরণ করে। বায়ুচাপ বলয়গুলির স্থান পরিবর্তনে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে 30 থেকে 45 ডিগ্রি উত্তর অক্ষাংশ বিশেষভাবে প্রভাবিত করেছে। শুধু যখন 21শে জুন গ্রীষ্মকালে কটক্রান্তি রেখার উপর লম্বাভাবে কিরণ দেয়, তখন উত্তর গোলার্ধে উত্তরায়ণের জন্য বায়ুচাপ বলয়গুলি 5 থেকে 10 ডিগ্রি উত্তর সরে যাওয়ায় এই অঞ্চলটি শুষ্ক আয়ন বায়ুর অধীন আসায় বৃষ্টিপাত হয় না। কিন্তু 22শে ডিসেম্বর শীতকালে যখন সূর্য মকরক্রান্তি রেখার উপর লম্বাভাবে কিরণ দেয়, তখন দক্ষিণায়নের সঙ্গে সঙ্গে বায়ুচাপ বলয়গুলি 5 থেকে 10 ডিগ্রি দক্ষিণে সরে যাওয়ায় অঞ্চলটি পশ্চিম বায়ুর দ্বারা প্রভাবিত হয়। এরপর মহাসাগরের ওপর দিয়ে আসা আর্দ্র পশ্চিমা বায়ু প্রবাহিত অঞ্চলে গ্রীষ্মকালে অপেক্ষা শীতকালে প্রচুর বৃষ্টিপাত হয়। তাই ভূমধ্যসাগরীয় অঞ্চলের দেশগুলিকে শীতকালীন বৃষ্টির দেশও বলা হয়। ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড পাশে থাকা বেল আইকনটা অবশ্যই দাবিয়ে রাখবে যাতে নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায়। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।